এসএসসি 26-এর জন্য এসকিউ এর উপর একটা ক্লাস নিব। এই একটা ক্লাস করলেই তোমার এসকিউ এর যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। এসকিউ হচ্ছে কেমিস্ট্রির কোর, কেমিস্ট্রির একদম বেসিক হচ্ছে এসকিউ। তুমি এই ক্লাসটা করলে এসকিউ এর সমস্ত প্রবলেম যেমন সলভ হয়ে যাবে, খ নম্বর প্রশ্ন যেমন তুমি পারবা, তেমন তোমার কেমিস্ট্রির কোর ডেভেলপ হয়ে যাবে। কেমিস্ট্রি বুঝতে শিখবা, কেমিস্ট্রি ফিল করতে শিখবা, কেমিস্ট্রির আন্ডারস্ট্যান্ডিং তোমার অনেক বেড়ে যাবে। সো কেমিস্ট্রির উপর এই একটা এসকিউ এর মাস্টার ক্লাস, যেটা আমরা টেস্ট পেপার থেকে বাছাই করা সমস্ত এসকিউগুলো এক জায়গায় নিয়ে আসছি, শর্ট কোশ্চেনগুলো এক জায়গায় নিয়ে আসছি, এগুলা তোমাকে অন্য লেভেলের হেল্প করবে। শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা করে ফেলো। এই ক্লাসটা এমনভাবে সাজাইছি, এমনভাবে পড়াচ্ছি, তুমি এখন এই ক্লাসটা করে পুরো এসকিউটা সলভ করে রাখবা, ভিডিওটা সেভ করে রাখতে পারো। পরীক্ষার আগে যে এই এসকিউ ক্লাসটাই তুমি যদি এ টু জেড দেখো, আর তোমার অনলাইনে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। পরীক্ষার হলে যে যখন তুমি এই জিনিসপত্রগুলাই লিখবা, এই জিনিসপত্রগুলাই পড়বা, তখন তুমি মিল্টন ভাইয়াকে একটা থ্যাংক ইউ দিবা। পরীক্ষার হলে বসে তোমার গ্রেটফুলনেস আসবে যে ভাইয়া আমাকে এইসব জিনিসপত্রগুলো এত সুন্দর করে শেখাইছে, পরীক্ষার হলে প্রত্যেকটা জিনিস আমি পারতেছি। সো তুমি ওই লেভেলের থ্যাঙ্কফুল হবো ওই মোমেন্টে। এই ক্লাসটা করে ফেলো, প্রত্যেকটা জিনিস আমি যেভাবে যেভাবে ব্যাখ্যা করে পড়াবো এগুলো ওইভাবেই শিখে নাও। যেভাবে যেভাবে পড়তে হবে বলে দিব, ওগুলা ওইভাবেই পড়বা এবং ট্রাই করবা এগুলাকে বারবার প্র্যাকটিস করতে। চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমেই আমরা এসকিউ সলভ সিরিজে পদার্থের গঠন দিয়ে আমাদের যাত্রা শুরু করব। পদার্থের গঠন এই চ্যাপ্টার থেকে বেশ কিছু কমন এসকিউ বারবার ঘুরে ফিরে আমাদের পরীক্ষায় আসে। এই কমন এসকিউগুলোর ব্যাখ্যা তুমি যখন শিখে ফেলবা, তখন এই চ্যাপ্টারের উপর তুমি একদম মাস্টার হয়ে যাবা। পদার্থের গঠন চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো এসকিউ ঘুরে ফিরে আসতে পারে, একদম মাস্টার হয়ে যাবা। মাস্টার তোমাকে করেই ছাড়বো। তবে হ্যাঁ, এসকিউ পড়ানোর আগে কিছু গাইডলাইন দিই। এসকিউ তুমি একবার দেখে গেলে কখনোই পরীক্ষার হলে লিখতে পারবা না। এসকিউ এর এই সমস্ত শর্ট কোশ্চেনগুলা তোমার কাছে যদি কোনো টেস্ট পেপার থাকে, সেই টেস্ট পেপারগুলা তুমি বারবার প্রতিদিন একবার করে রিভিশন দাও। একবার আমার সাথে সুন্দর মতো এ টু জেড বুঝে নাও, বুঝে নেওয়ার পর প্রতিদিন বারবার করে রিভিশন দাও, বারবার করে রিভিশন দাও। এটা তোমাকে অন্য লেভেলে হেল্প করবে। বুঝতে পারছো? 3বার 4বার 5বার 6বার রিভিশন দিয়ে ফেললে ওই জিনিসটা তোমার একদম মুখস্থ হয়ে যাবে, যে কোনো মোমেন্টে তুমি পারবা। আর যদি তোমার কাছে না থাকে, তাহলে এই এসকিউগুলার একটা প্রিন্টেবল পিডিএফ ভার্সন ইনশাল্লাহ সামনেই আমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করব। আমরা যখন সাজেশন প্রোভাইড করব, তখন তুমি আমাদের থেকে এই সাজেশনগুলো নিয়ে প্রিন্ট করে নিবা। সেই প্রিন্টেবল সাজেশনগুলো তুমি পড়তে পারবা, কোনো সমস্যা নেই। আপাতত চলো আমরা এসকিউতে ঢুকে পড়ি। প্রথমে আসো, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে Cl2, দেখতেই পাচ্ছ Cl2, আর একটা হচ্ছে 2Cl, এদের মধ্যে পার্থক্য লিখতে বলছে। তো তুমি দেখেই বুঝতে পারছো এখানে দুইটা ক্লোরিন একত্রিত হয়ে আছে এবং বন্ধন গঠন করছে, তার মানে এটা অণু। আর এখানে দেখো দুইটা ক্লোরিন আলাদা আলাদা ভাবে আছে, তার মানে এটা হচ্ছে পরমাণু। তাহলে একটা হচ্ছে ক্লোরিন অণু আর একটা হচ্ছে পরমাণু, একটা হচ্ছে ক্লোরিন অণু আর একটা হচ্ছে ক্লোরিন পরমাণু। তো ক্লোরিন অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য লিখতে বলছে। 2 মার্কের কোশ্চেন, তুমি অ্যাটলিস্ট দুইটা পার্থক্য দিবা, অ্যাটলিস্ট দুইটা পার্থক্য দিবা। 2 মার্কের কোশ্চেন, যদি 2 মার্কের কোশ্চেনে দুইটা পার্থক্য না দাও, তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না। 3টা 4টা দিতে পারলে খুবই ভালো হয়। ওকে, দেখো প্রথম কথা, ক্লোরিন এই Cl2 দ্বারা অণু বোঝায়, এটা আগে আমরা প্রথমে লিখি। আর এটা দ্বারা পরমাণু বোঝায়, এটা আগে আমরা লিখি। অণুর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি ক্লোরিন ক্লোরিন সমযোজী বন্ধন বিদ্যমান। তার মানে এখানে ক্লোরিন এবং ক্লোরিন দুইটার মাঝখানে সমযোজী বন্ধনের মাধ্যমে, বা তুমি রাসায়নিক বন্ধনও লিখতে পারো, রাসায়নিক বন্ধনের মাধ্যমে এরা অণু গঠন করছে। আর এখানে কোনো রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠন করে নাই, এরা কোনো বন্ধন গঠন করে নাই। তাহলে দেখো, একটা হলো অণু আর একটা হলো পরমাণু, একটা পার্থক্য পেয়ে গেলা। একটাই বন্ধন গঠন করছে আর একটাই বন্ধন গঠন করে নাই, আরেকটা পার্থক্য পেয়ে গেলা। তাহলে একটা বন্ধন দিয়ে পার্থক্য, আরেকটা হচ্ছে অণু আর পরমাণু দিয়ে পার্থক্য। অণু মানে সেখানে সংখ্যায় একাধিক আছে, পরমাণু মানে সেটা বিচ্ছিন্ন অবস্থায় আছে, আলাদা আলাদা আছে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের এই অংশটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এবার আসো, পরে বলছে 2n এবং n2 এই দুইটার মধ্যে বলতে কি বোঝায়? সেম জিনিস। এইটা দেখো দুইটা একত্রিত অবস্থায় আছে, তার মানে এটা অণু বোঝায়। এটা বিচ্ছিন্ন অবস্থায় আছে, তার মানে এটা পরমাণু বোঝায়। তাহলে তুমি কি লিখতে পারো? লিখতে পারো, প্রথমে তুমি অণু এবং পরমাণুর সংজ্ঞা দিবা। এখানে যেহেতু পার্থক্য চাই নাই, তাহলে তুমি সংজ্ঞা দিবা। লিখবা, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের গুণাগুণ থাকে। এটা হচ্ছে পরমাণুর সংজ্ঞা। অনেকগুলা পরমাণু যখন একত্রিত হয়ে
যৌগ গঠন করে তখন তাকে আমরা অণু বলি। অনেকগুলা পরমাণু যখন একত্রিত হয়ে তোমার যৌগ গঠন করে তাকে আমরা কি বলি? অণু। তাহলে পরমাণু এবং অণু দুইটার মধ্যে পার্থক্য বুঝলাম। এবার আমরা বলবো যে দুইটা নাইট্রোজেন আলাদা আলাদাভাবে অবস্থান করছে, তারা বিচ্ছিন্ন অবস্থান করে, এই জন্য তারা হচ্ছে পরমাণু। আর দুইটা নাইট্রোজেন যখন রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে একত্রিত হয়ে অণু গঠন করে তখন সেটা হচ্ছে অণু, বা একত্রিত হয়ে যখন যৌগ গঠন করে সেটা হচ্ছে আমাদের অণু। তো এইভাবে আমরা একটা হচ্ছে রাসায়নিক বন্ধন দিয়ে ব্যাখ্যা করব, এক জায়গায় আমার রাসায়নিক বন্ধনকে ফোকাস করতে হবে, আরেক জায়গায় আমার বিচ্ছিন্ন অবস্থায় আছে এটাকে ফোকাস করতে হবে। এটা যে বিচ্ছিন্ন অবস্থায় আছে এই কথাটা আমার ফোকাস করতে হবে। তাহলে একটা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় আছে আর একটা হচ্ছে রাসায়নিক বন্ধন গঠন করছে। নাইট্রোজেনের ক্ষেত্রে মাথায় রাখবা, নাইট্রোজেন তার তিনটা হাত দিয়ে আরেকটা নাইট্রোজেনকে সমযোজী বন্ধন গঠন করায়। নাইট্রোজেন যে ট্রিপল বন্ড আছে এরা এতটাই শক্তিশালী যে এই বন্ধন তারা ভাঙতে চায় না, এজন্য এরা নিষ্ক্রিয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাস কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন অণু যেটা আছে সেটা। আমি আবার বলি, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম একটা হচ্ছে অণু, একটা হচ্ছে পরমাণু। অণুর সংজ্ঞা দিলাম, পরমাণুর সংজ্ঞা দিলাম। এক জায়গায় আমরা রাসায়নিক বন্ধন দিয়ে ব্যাখ্যা করব আর এক জায়গায় হচ্ছে বিচ্ছিন্ন পরমাণু দিয়ে ব্যাখ্যা করব। রাসায়নিক বন্ধন এবং বিচ্ছিন্ন পরমাণু দুইটা আলাদা আলাদা জিনিস, এগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, এবার আসো, বলছে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। ব্যাখ্যা করো। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত মানে কি? আমরা যদি নর্মাল একটা পরমাণুর দিকে তাকাই, সাপোজ ধরো এটা একটা পরমাণু, এই পরমাণুটা ধরো একটা হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর এই যে কেন্দ্র বা নিউক্লিয়াস যে জায়গাটা আছে, সেন্টার, কেন্দ্র বা নিউক্লিয়াস, এই কেন্দ্র বা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। তো তুমি একটা পরমাণুকে ব্যাখ্যা দিতে যে বলবা, প্রথমেই বলবা একটা পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি থাকে এবং বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। তাহলে কেন্দ্রে থাকে প্রোটন নিউট্রন, বাইরের কক্ষপথগুলো থাকে ইলেকট্রন। এবার তুমি বলবা যে বাইরের কক্ষপথে যে সমস্ত ইলেকট্রন থাকে এগুলার আপেক্ষিক ভর হচ্ছে আমার শূন্য। বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোর আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। যেহেতু বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোর আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, তার মানে আমার প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে আমার মূল টোটাল পরমাণুর ভর। টোটাল পরমাণুর ভর আমার প্রোটন এবং নিউট্রনের ভরই প্রকাশ করবে। তাহলে যেহেতু আমি ইলেকট্রনের আপেক্ষিক ভর, কথাটা মাথায় রাখবা, আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর যেহেতু আমি শূন্য ধরছি, তাহলে প্রোটন আর নিউট্রনের ভরই আমার পরমাণুর ভর। যেহেতু প্রোটন আর নিউট্রনের ভরই আমার পরমাণুর ভর আর সেটা কেন্দ্রে অবস্থান করে, তার মানে পরমাণুর মোট ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে। পরমাণুর মোট ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে, কারণ কি? এখানে আমার কোনো ভর নাই, এই দুইটা কেন্দ্রে আছে, তাহলে ভর এই দুইটা প্রকাশ করে, তাহলে এই ভরই আমার কেন্দ্রের ভর। এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তুমি আমার সাথে বুঝে নাও, বাট মাথায় রাখবা এই ব্যাখ্যাগুলোর মাঝখানে কিছু মূল শব্দ আছে। মূল শব্দ, এই মূল শব্দ পুরা জিনিসটা তুমি যদি মুখস্থ নাও করো, মূল শব্দগুলা বা কিওয়ার্ডগুলা মুখস্থ করতে হবে। এই কিওয়ার্ডগুলা ব্যবহার করেই তুমি নিজের ভাষায় লিখবা, বাট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন ধরো ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, এইটা যখনই তুমি লিখে ফেলবা টিচার তখনই তোমাকে ফুল মার্ক দেবে। ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, এটা আগে তোমাকে লিখতে হবে, তারপরেই তুমি ফুল মার্ক পাবা। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো, বলছে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন? খুবই চমৎকার একটি কোশ্চেন। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন? দেখো, একটা পরমাণু যখন আমরা নিচ্ছি, এই পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, নিউট্রন হচ্ছে চার্জ শূন্য। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে চার্জ শূন্য বা নিরপেক্ষ। নিউট্রন চার্জ শূন্য বা নিরপেক্ষ। তার মানে নিউট্রন যদি চার্জ শূন্য বা নিরপেক্ষ হয়, তার মানে প্রোটনের চার্জই হচ্ছে আমার নিউক্লিয়াসের চার্জ। কারণ নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসে বা সেন্টারে, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। এর ভিতরে নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, তার মানে প্রোটনের চার্জই হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। প্রোটন যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত, তার মানে নিউক্লিয়াস আমাদের ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে এই কথাটা আমি এইভাবে ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আমরা বেসিক ব্যাখ্যা করব যে একটা পরমাণুতে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, বাইরে থাকে ইলেকট্রন। বাইরের ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। পরমাণুর নিউক্লিয়াসে
যেই নিউট্রন থাকে, নিউট্রন চার্জ নিরপেক্ষ হয়, প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, সেক্ষেত্রে প্রোটনের চার্জে নিউক্লিয়াসের চার্জ হয়। এই জন্য আমাদের পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা ধরতে পারছো। আচ্ছা, এবার আসো পরের চিন্তা করি। বলছে দেখো, পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন? খুবই চমৎকার একটি প্রশ্ন। আমি অলরেডি এটার ব্যাখ্যা দিয়ে ফেলছি। পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন, অথবা পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? একটু আগেই দেখলাম যে যখন আমরা একটা পরমাণু দেখতেছি, এই পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে আমার প্রোটন আর নিউট্রন, বা নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, বাইরের কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। নিউট্রন হচ্ছে চার্জ শূন্য, নিউট্রন কি চার্জ শূন্য, বাট প্রোটন এবং ইলেকট্রনের চার্জ আছে। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে, একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে ততগুলাই ইলেকট্রন থাকে, অর্থাৎ যতগুলা প্লাস চার্জ থাকে ততগুলাই মাইনাস চার্জ থাকে। প্লাস মাইনাস চার্জ সমান থাকায় পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে যায়। বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে যায়, যতগুলা প্লাস ততগুলা মাইনাস, প্লাস মাইনাসকে ভ্যানিশ করে, ফলে আমার পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে যায়। তাহলে আমি বলতে পারি পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ হচ্ছে পরমাণুর কেন্দ্রে যতগুলা প্লাস চার্জ আছে, বাইরে ততগুলা মাইনাস চার্জ আছে। প্লাস চার্জ এবং মাইনাস চার্জ মিলে আমার পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে যায়। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলা তুমি যদি সুন্দর মতো নিজের ভাষায় লিখতে পারো, ওকে, অল ওকে, তুমি এখান থেকে ফুল মার্ক পেয়ে যাবা। সো আশা করি পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, গ্রেট। এই পর্যন্ত ক্লিয়ার হলে চলো আমরা পরের কোশ্চেনে যাই। বলছে দেখো, ফ্লোরিন পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ ব্যাখ্যা করো। ফ্লোরিন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা কিভাবে ব্যাখ্যা করবা? খুব সিম্পল। প্রথমে একটা ফ্লোরিন পরমাণু আঁকবা, ফ্লোরিন পরমাণু আঁকলা। এই ফ্লোরিন পরমাণু আঁকলা, আঁকার পরে ফ্লোরিন পরমাণুতে 9টা ইলেকট্রন থাকে। সো তুমি দুইটা কক্ষপথ নিয়ে 9টা ইলেকট্রন দেখাইতে পারো। প্রথম কক্ষপথে কয়টা দেখাবা? 2টা। পরের কক্ষপথে কয়টা দেখাবা? 7টা, তাই না? 2, 4, 6, 7। এবার বলবা যে ফ্লোরিন পরমাণুর কেন্দ্রে 9টি প্রোটন থাকে, আর বাইরের কক্ষপথে 9টি ইলেকট্রন থাকে। ফলে ধনাত্মক চার্জ বিশিষ্ট 9টি প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট 9টি ইলেকট্রনকে চার্জ নিরপেক্ষ করে ফেলে। এই জন্য একটি ফ্লোরিন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। বা এইভাবে বলতে পারো যে একটা ফ্লোরিন পরমাণুতে কেন্দ্রে যতগুলা প্রোটন থাকে, বহিস্থ কক্ষপথে ততগুলা ইলেকট্রন থাকে। ফলে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ দুজনের অপোজিট হওয়ায় তারা বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে যায়। বা এখানে তুমি যেভাবে লিখছো এভাবে লিখতে পারো, বা এভাবেও লিখতে পারো, ফ্লোরিন পরমাণু চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ কারণে কোনো ইলেকট্রন প্রবাহ তৈরি করতে পারে না। ঠিক আছে, বিদ্যুৎ পরিবহনে অক্ষম, এভাবে বলতে পারো। এই কথাগুলা ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই তুমি হবে। একটা ফ্লোরিন যদি তুমি একে দেখাতে পারো তাহলে এটা তোমার জন্য আরো বেটার। একটা ফ্লোরিন তুমি যদি একে দেখাতে পারো, এটা তোমার জন্য আরো বেশি বেটার। বুঝতে পারছো? একটা ফ্লোরিন যখন একে দেখাবা তখন টিচার তোমার বেশি মার্ক দিবে, বা তোমার মার্ক দিতে মানে কার্পণ্য বোধ করবে না। এবার বলছে দেখো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বোঝায়? আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন একটা মৌলের পরিচয়। আবার বলি কথাটা কিভাবে বলবা পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন একটা মৌলের পরিচয়। কোন একটা মৌলের পরিচয় তার পারমাণবিক সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। এবার লিখবা, আমরা জানি কোন একটা মৌলে যতগুলা প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা তত। প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান। বলবা কোন একটি মৌলে প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি কোন একটা মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেসিয়াম মৌলে প্রোটন সংখ্যা 12, এই জন্য এর পারমাণবিক সংখ্যাও 12। ঠিক আছে, এইটুকু লিখলেই একদম এ টু জেড ক্লিয়ার। বা তুমি একটু বিশ্লেষণ করে লিখতে পারো যে ম্যাগনেসিয়াম 12, 24, অর্থাৎ ম্যাগনেসিয়াম মৌলে প্রোটন সংখ্যা 12 মানে পারমাণবিক সংখ্যা 12, ভর সংখ্যা 24, তার মানে নিউট্রন সংখ্যা ভর থেকে প্রোটন বাদ দিলে 12 পাওয়া যায়। তার মানে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে আমার 12। নিউট্রন সংখ্যা হচ্ছে আমার 12। ওকে, এবার আসো, বলছে নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করো। ওই যে একটু আগেই বললাম, এই লাইনটা যদি লিখতে পারো যে কোন একটা মৌলের আসল পরিচয় হচ্ছে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, কারণ প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ইউনিক হয়।
ইউনিক হয়, কোনো একটি মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার সাথে অন্য মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার মিল নাই। এই জন্য কোন একটা মৌলের পরিচয় নির্ধারণ করে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এই কথাগুলো এখানে লেখা আছে, দেখো বলছে কোন একটি মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে, এটা দ্বারা ওই মৌলকে চেনা যায়। পারমাণবিক সংখ্যা একটি মৌলের জন্য নির্দিষ্ট, একটি পারমাণবিক সংখ্যা একটি মৌলের জন্য নির্দিষ্ট। এই লাইনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট লাইন। পারমাণবিক সংখ্যায় কোনো মৌলের আসল পরিচয়, যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অন্য কোনো মৌলের পারমাণবিক সংখ্যা তুমি 7 পাবা না। নাইট্রোজেন ব্যতীত অন্য কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 7 হওয়া সম্ভব নয়, ঠিক আছে, 7 হওয়া সম্ভব নয়। তাই নাইট্রোজেনের আসল পরিচয় হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, বুঝতে পারছো? তো এইভাবে তুমি লিখবা, এই কথাগুলোই ঘুরে ফিরে লিখতে পারলে তুমি এখান থেকে ফুল মার্ক পেয়ে যাচ্ছ। এবার বলছে দেখো এক্স 29 64, ওয়াই 30 64, পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, ব্যাখ্যা করো। সো প্রথম কথা আসতে হবে, আমরা যখনই এরকম একটা মৌল দেখব, এই মৌল যখনই দেখব আগে আমাদের বুঝতে হবে নিচে যেটা আছে এটা প্রোটন, উপরে যেটা আছে এটা হচ্ছে ভর বা নিউক্লিয়ন। তো তুমি এটা কি লিখতে পারো, এখানে তুমি লিখবা যে এক্স পরমাণুর প্রোটন সংখ্যা কত 29, এরপর তুমি লিখবা ভর কত, ভর হচ্ছে আমার 64, এক্স পরমাণুর প্রোটন 29 ভর 64। এবার তুমি এটাও লিখবা যে ভর ইজ ইকুয়ালস টু প্রোটন প্লাস নিউট্রন, মানে নিউট্রন ইজ ইকুয়ালস টু ভর মাইনাস প্রোটন। তো এখানে দেখো আমাদের ভর আছে হচ্ছে 64, প্রোটন কত, প্রোটন হচ্ছে 29, তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 35, তাহলে নিউট্রন কত আসবে, নিউট্রন আসবে 35। এবার দেখো তুমি যদি ওয়াই মৌলটা দেখো, ওয়াই মৌলের ক্ষেত্রে এখানে দেয়া আছে 30 64, আচ্ছা নীলা 30 64। এবার ভালো করে খেয়াল করো, এইটার ক্ষেত্রেও ওয়াই মৌলটার ক্ষেত্রেও তুমি যদি দেখো প্রোটন সংখ্যা আসতেছে তোমার 30, ভর কত আসতেছে, ভর আসতেছে 64। তার মানে দুইটা মৌলের ক্ষেত্রেই ভর সংখ্যা সমান না, দুইটা মৌলের ক্ষেত্রেই ভর সংখ্যা সমান, মানে নিউক্লিয়ন সংখ্যা সমান। ভর আর নিউক্লিয়ন একই কথা, নিউক্লিয়ন যেটাই ভর ওটাই নিউক্লিয়ন, মাথায় রাখবা নিউক্লিয়ন ওয়ার্ডটা আর ভর ওয়ার্ডটা একই কথা, যেটা নিউক্লিয়ন ওটাই ভর, নিউক্লিয়ন ওয়ার্ডটা আর ভর ওয়ার্ডটা একই কথা, ওকে। আচ্ছা এবার দেখো তাহলে আমি এখানে যদি নিউট্রন বের করতে চাই তাহলে সেখানে আমার ভর মাইনাস প্রোটন করতে হবে, ভর থেকে প্রোটন বাদ দিলে নিউক্লিয়ন বা নিউট্রন পাই। তো এখানে আমার আসে হচ্ছে 64 মাইনাস 30, ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে আমার 34, কত আসে, এখানে আসে হচ্ছে আমার 34। তাহলে এখানে আমি খেয়াল করো নিউট্রন সংখ্যা ভর মাইনাস প্রোটন পাচ্ছি এবং 34 পাচ্ছি। তাহলে একটু বোঝার চেষ্টা করি, প্রথমটার এক্স মৌলের তোমার হচ্ছে যে নিউট্রন সংখ্যা 35, ওয়াই মৌলের হচ্ছে 34, তাহলে কি আসছে এক্স মৌলের 35, ওয়াই মৌলের 34, এক্স মৌলের 35, ওয়াই মৌলের 34। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি একটার জন্য নিউক্লিয়ন সংখ্যা সমান আর একটা নিউট্রন সংখ্যা ভিন্ন, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা ভিন্ন। তুমি এখানে ক্যালকুলেশন করে দেখাই দিবা, ওকে, ক্লিয়ার করতে পারছি, আশা করি ক্লিয়ার। আচ্ছা তাহলে এখানে আমরা এই পর্যন্ত প্রশ্নটা ক্লিয়ার করতে পারছি। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন তুমি পাবাই পাবা, এই যে এই প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন তুমি পাবাই পাবা, মাথায় রাখবা। এই প্রশ্নটা বলতে কি বুঝায় এটা ব্যাখ্যা করতে বলছে, তা আমি একটু ব্যাখ্যা করি। দেখো এটা ইন্টারমিডিয়েটেও আসে, অ্যাডমিশনেও আসে, এরকম এলম লেভেলের ফেমাস প্রশ্ন। দেখো সোডিয়াম 11 23, এখানে প্লাস আয়ন কি বুঝাচ্ছে, প্লাস আয়ন কি বুঝাচ্ছে, এটা অনেকগুলা মেসেজ দেয়। নিচে যেটা এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তো এই সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, প্রোটন সংখ্যা 11 মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা, এটা তুমি লিখতে পারবা, এটা কত আসবে, এটা আসবে 11। এবার দেখো উপরে যেটা এটা হচ্ছে ভর, তো ভর সংখ্যা কত পাচ্ছি, ভর সংখ্যা আমরা দেখো পাচ্ছি হচ্ছে 23, ভর সংখ্যা 23। আচ্ছা ভাই খেয়াল করো, আমরা জানি ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়, তার মানে এখান থেকে আমি নিউট্রন পাবো হচ্ছে ভর মাইনাস প্রোটন। ভর কত আমরা দেখছি, ভর হচ্ছে 23 মাইনাস প্রোটন, প্রোটন কত, প্রোটন হচ্ছে 11, তাহলে এখানে আমি নিউট্রন কত পাচ্ছি, নিউট্রন হচ্ছে 12। আচ্ছা আমরা জানি একটা মৌলের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে এখানে আমার ইলেকট্রন সংখ্যা কত আসবে, ইলেকট্রন সংখ্যা 11 আসবে। বাট এখানে আমার প্লাস আয়ন দেয়া আছে, প্লাস মানে কি, প্লাস মানে একটা সে ছেড়ে দিছে, একটা ছেড়ে দিছে, তাহলে ইলেকট্রন সংখ্যা 10টা থেকে এই 11টা থেকে
11টা থেকে একটা ছেড়ে দিয়ে তার কাছে আছে এখন 10টা, তাহলে ইলেকট্রন সংখ্যা এখন কয়টা আছে? 10টা। 11টা থেকে একটা ছেড়ে দিয়ে তার কাছে এখন ইলেকট্রন সংখ্যা কত আছে? 10টা। বুঝতে পারছো? প্রথমে ছিল 11টা, একটা ছেড়ে দিল, একটা ছেড়ে দিয়ে এখন আছে হচ্ছে 10টা। তাহলে আরেকবার বলি, নিচে আমার পারমাণবিক সংখ্যা প্রকাশ করে বা প্রোটন সংখ্যা প্রকাশ করে, প্রোটন সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 11। উপরে আমার ভর প্রকাশ করে, আমরা জানি ভর মানে প্রোটন প্লাস নিউটন, নিউটন মানে ভর থেকে প্রোটন বাদ দিতে হবে। দেখো এই নিউটন বের করতে গেলে এটা এই সাইডে গেলে মাইনাস হয়ে যায় না, ভর থেকে প্রোটন বাদ দিতে হবে। 23 থেকে 11 বাদ দিলে 12 পাচ্ছি। প্রোটন আর ইলেকট্রন সমান, মানে এখানে ইলেকট্রন 11টা থাকার কথা, এখানে প্লাস আছে মানে একটা ছেড়ে দিছে, তাহলে 11টা থেকে একটা ছেড়ে দিলে 10টা পাওয়া যায়। তো এই সব মিলায়ে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 11টা থেকে 10টা ইলেকট্রন। বুঝতে পারছো? তাহলে সোডিয়াম 1123 বলতে কি বোঝায় আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? চমৎকার জিনিস না? বিশাল চমৎকার জিনিস। আশা করি পুরা জিনিসটা ক্লিয়ার। এবার আসো, বলছে পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয়, অথবা এটা ব্যাখ্যা করতে বলছে। কি বলছে? পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয় ব্যাখ্যা করো। খুবই চমৎকার একটি প্রশ্ন। পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয় ব্যাখ্যা করো। পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয়, অথবা পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয় কেন এটা ব্যাখ্যা করো। পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয় কেন এটা ব্যাখ্যা করো। খুবই চমৎকার একটি প্রশ্ন, খুবই চমৎকার একটি প্রশ্ন। আচ্ছা, এটা ব্যাখ্যা করার জন্য আমি একটা এক্সট্রা পেজ নিব, নিয়ে তোমাকে বুঝাবো। কেন এক্সট্রা পেজ নিয়ে কেন বুঝাবো? চিন্তা করো, আমাদের কাছে একটা হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে। আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যাও 1। তার মানে এই হাইড্রোজেন পরমাণুর বহিস্থ কক্ষপথে এখানে একটা ইলেকট্রন আছে। এখন হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ একটা না, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, বাট ইলেকট্রন যেহেতু আমার কাছে একটা আছে, সেটা কি প্রথম কক্ষপথেই আছে, তাই না? প্রথম কক্ষপথেই আছে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যদি আমরা একটা ছোট্ট কাজ করি, ছোট্ট কাজটা কি? ছোট্ট কাজটা খুব সিম্পল। আমরা এখানে কাজ যেটা করব, এই জায়গাতে বাইরে থেকে, আমরা এখানে বাইরে থেকে আলো দিব। আলো মানে কি? ইউভি দিব। আলো, আলোক রশ্মির ব্যাপারটা জানো? ইউভি রশ্মি বা আলোক রশ্মির ব্যাপারটা জানো? খেয়াল করো, এখানে আমরা বাইরে থেকে ইউভি রশ্মি বা আলো দিব। এখানে আমরা বাইরে থেকে ইউভি রশ্মি বা আলো দিব। তো বাইরে থেকে আমরা আলো দিতে পারি, ঠিক আছে? আলো দিতে পারি, আলোকে আমরা ইউভি রশ্মি বলছি। সো এই যে আলোকে ইউভি রশ্মি বলছি, আমরা যদি বাইরে থেকে আলো দিই, এটাকে আমরা দৃশ্যমান আলো বলতে পারি, দৃশ্যমান আলো। ওকে, বা আমরা এখান থেকে বাইরে থেকে ইনফ্রারেড রে দিতে পারি, আইআর। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড রে। এই আইআর যেটা বললাম, যেটাকে আমরা ইনফ্রারেড রে বলতেছি, এটার বাংলা হচ্ছে অবলোহিত রশ্মি। কি বলে? অবলোহিত রশ্মি। এখন এগুলা কেন শেখাচ্ছি? দেখো এই যে আলো বা ইউভি রশ্মি, ঠিক আছে, আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট দৃশ্যমান আলো বা ভিজিবল রশ্মি, এইটাকে তারপর একটা বলছি হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে। দেখো এখানে লেখা আছে আলট্রাভায়োলেট হচ্ছে অতি বেগুনি, দৃশ্যমান, অবলোহিত, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের আলো। এই আলোর মধ্যে কি থাকে? আলোর মধ্যে হচ্ছে আমার এনার্জি থাকে। কি থাকে? এনার্জি থাকে। যখন আমি এই এনার্জি এই ইলেকট্রনকে দিচ্ছি, ইলেকট্রন এনার্জি গ্রহণ করে উত্তেজিত হয়। ইলেকট্রন এনার্জি কি করে? গ্রহণ করে, গ্রহণ করে উত্তেজিত হয়, উত্তেজিত, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সাইটেড, এক্সাইটেড। সো এক্সাইটেড বা উত্তেজিত হয়ে এই ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এই ইলেকট্রন কি করবে? এই অরবিটালে চলে আসবে। এখন এই এক্সাইটেড স্টেট না সারা জীবন থাকবে না, তার নর্মাল অবস্থা হচ্ছে এটা, এটা হচ্ছে তার এক্সাইটেড স্টেট। পিছন থেকে কেউ একজন পুশ করছে, এনার্জি দিয়েছে, এই জন্য এখানে গেছে, বাট নর্মাল অবস্থায় আবার তার ফিরে আসা লাগবে। তাহলে দেখো এই যে এক্সাইটেড স্টেট থেকে আবার সে নর্মাল অবস্থায় ফিরে আসলো, এক্সাইটেড স্টেট থেকে আবার সে নর্মাল অবস্থায় ফিরে আসলো, এই সময় তার যে এনার্জি ছিল আর ইনিশিয়ালি তার যে এনার্জি, দুই এনার্জির মাঝখানে যে পার্থক্য E2 মাইনাস E1, এইটাকে আমরা বলতেছি হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এনার্জি পার্থক্য। এই এনার্জি সে এখন ছেড়ে দিবে, ছেড়ে দিলে ওই এনার্জিটাই হচ্ছে আমার বিকিরণ করবে, বিকিরণ করলে আমরা এখানে বর্ণালী পাবো। বর্ণালী মানে হচ্ছে তোমার বিভিন্ন কালার, রেখা, দাগ, ঠিক আছে? তাহলে আমরা প্রথম কথা হচ্ছে
যে অতিবেগুনি, প্রথম কথা কয়েকটা কিওয়ার্ড মুখস্থ করতে হবে যে আমরা যদি কোনো পরমাণুর উপর অতিবেগুনি দৃশ্যমান বা অবলোহিত অঞ্চলে শক্তি আপাতিত করি মানে ফেলি, তাহলে ইলেকট্রন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তির স্তরে গমন করে, মানে উচ্চ শক্তির স্তরে উঠে যায়। উচ্চ শক্তির স্তরে উঠে যেয়ে সেখানে সে স্থায়ী থাকে না। কারণ কি, জিনিসটা হচ্ছে কি, তোমাকে ধরো কেউ একজন তোষামোদ করে অনেক উপরে তুলছে, বাট তুমি তো আসলে অত উপরে যাওয়ার যোগ্য না, তাহলে তুমি কি করবা, উপরে যে যতক্ষণ সে তোষামোদ করছে উপরে থাকবা, যখনই তোষামোদ করা বন্ধ করবে ঠাস করে নিচে নেমে আসবা, মানে পড়ে যাবা। তো তুমি অনেক উপরের স্তরে উঠে গেছো, উঠে যে এখন ঠাস করে নিচে নেমে আসলা, মানে কি তুমি তোমার নিজস্ব শক্তি স্তরে আবার ফিরে আসলা। এই যে নিজস্ব শক্তি স্তরে ফিরে আসলা, ফিরে আসলে যেই পরিমাণ শক্তি শোষণ করছিলা ওই পরিমাণ শক্তি এখন তুমি বিকিরণ করবা মানে ছেড়ে দিবা। ওই পরিমাণ শক্তি যখন ছেড়ে দিবা তখন সেখানে বর্ণালী রেখা সৃষ্টি হবে। বর্ণালী রেখা মানে বিভিন্ন কালারফুল রেখা সৃষ্টি হবে। বর্ণালী রেখা মানে হচ্ছে বিভিন্ন কালারফুল রেখা সৃষ্টি হবে, বিভিন্ন কালার আমরা এখানে দেখতে পাবো, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের পরমাণুতে বর্ণালী কখন সৃষ্টি হয় এই কথাটা কিভাবে বলবো, খুব সিম্পল, আবার বলি, যখন আমরা অতিবেগুনি দৃশ্যমান অবলোহিত এই তিন টাইপের আলো, এই তিন টাইপের রশ্মি বা তিন টাইপের শক্তি আমরা পরমাণুর উপর ফেলবো, তখন ইলেকট্রন শক্তি অর্জন করে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। আবার বলি, এই ইলেকট্রনের উপর যখন আমরা বাইরে থেকে শক্তি ফেলবো তখন এই ইলেকট্রন শক্তি অর্জন করে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, উত্তেজিত অবস্থায় যাবে, যেটা স্থায়ী না। সে আবার নিম্ন শক্তির অরবিটালে যখন ফিরে আসবে তখন সে শক্তির বিকিরণ করবে। এই যে শক্তির বিকিরণ, এই শক্তির বিকিরণ থেকে আমরা বর্ণালী পাবো। এইভাবে তুমি জিনিসটা ব্যাখ্যা করতে পারবা। আচ্ছা, পরে বলছে অরবিট কাকে বলে। অরবিট খুবই চমৎকার প্রশ্ন। অরবিট, অরবিট মানে হচ্ছে প্রধান শক্তি স্তর। ইলেকট্রন চলার যে রাস্তা, যেই পথে ইলেকট্রন যায় সেটাই হচ্ছে অরবিট। অরবিট জিনিসটা কি এটাকে আর একটু ভালো করে বোঝার জন্য চিন্তা করো। অরবিট জিনিসটা কি ভালো করে বোঝার জন্য চিন্তা করো এভাবে, ধরো এটা একটা হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, এটা ধরো একটা হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণুর বাইরে চারিদিকে এরকম মোটা একটা রাস্তা আছে। দেখো খেয়াল করো, আমি আরেকবার দিই তোমাকে, এটা একটু বোঝার চেষ্টা করবা। এই হাইড্রোজেন পরমাণুর চারিদিকে এরকম মোটা একটা রাস্তা আছে। এই যে রাস্তা, এই রাস্তার উপরে ইলেকট্রন যায়। ইলেকট্রন শুধুমাত্র এই রাস্তার উপরেই চলতে পারে। এই রাস্তার বাইরে যে কালো কালো এরিয়াগুলো আছে, সাদার বাইরে যে কালো কালো এরিয়াগুলো আছে, এগুলো হচ্ছে নিষিদ্ধ এরিয়া। এই জায়গা দিয়ে সে চলতে পারবে না। শুধুমাত্র এই রাস্তার উপর দিয়েই সে চলতে পারবে, এর বাইরে সে যাইতে পারবে না। শুধুমাত্র রাস্তার উপরেই যাইতে পারবে। এখন রাস্তা কিন্তু অনেক বড়, রাস্তা কিন্তু অনেক বড়, এই রাস্তা অনেক বড় না? তো এই বড় রাস্তার সবটা জায়গা তো আর ইলেকট্রন নিতে পারে না। ইলেকট্রন খুবই ক্ষুদ্র, সে খুব ক্ষুদ্র এরিয়া নেয়, খুব ক্ষুদ্র এরিয়া নেয়, ডট 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 ডট, ফুল রাস্তা সে ইউজ করে না। তো ইলেকট্রন চলার জন্য অনুমোদিত যে রাস্তা আছে, অনুমোদিত ফুল রাস্তাকে আমরা অরবিট বলি। অনুমোদিত, অনুমোদিত মানে যেখানে ইলেকট্রনের যাওয়ার পারমিশন আছে, অনুমোদিত ফুল রাস্তাকে আমরা অরবিট বলি। অরবিট মানে যেখানে আমাদের ইলেকট্রন যাওয়ার পারমিশন আছে। এই জন্য আমরা বলতেছি পরমাণুতে সকল ইলেকট্রন কতগুলা নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ কথাটা বুঝবা, যেখান দিয়ে যাওয়ার পারমিশন আছে ওটা হচ্ছে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ, ওইটাকে বলে অরবিট। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ প্রধান শক্তিস্তর বা অরবিট বলে। এগুলার মান n ইজ ইকুয়ালস টু, খেয়াল করো, n ইজ ইকুয়ালস টু 1 2 3 4 এগুলা হয়। তো ধরো এটা হচ্ছে প্রথমটা 1, দ্বিতীয়টা 2, সেম ভাবে তৃতীয়টা এখানে আমাদের কি হবে, তৃতীয়টা আসবে হচ্ছে আমাদের 3, তাই না? তৃতীয়টা আসবে 3। প্রথমটাকে আমরা k দিয়ে চিহ্নিত করি, দ্বিতীয়টাকে l, তৃতীয়টাকে m দিয়ে চিহ্নিত করি, এরপরে চতুর্থ হলে তার মান n হয়, k l m n, k l m n, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে অরবিট। তাহলে অরবিট কি, অরবিট হচ্ছে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ যেখানে ইলেকট্রন চলতে পারে, যে জায়গায় ইলেকট্রন ঘুরে। এবার খেয়াল করো, যত বড় রাস্তা, চিন্তা করো একটু ভালো করে, এভাবে চিন্তা করো, যত বড় রাস্তা, এই রাস্তার ফুলটা কি ইলেকট্রন ব্যবহার করে না। এই রাস্তার মধ্যে আবার নির্দিষ্ট জায়গায় ইলেকট্রন সবসময় বেশি পাওয়া যায়। এই রাস্তার মধ্যে যেই জায়গায় ইলেকট্রনকে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অরবিটাল। এই রাস্তার মধ্যে আবার যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে অরবিটাল। অরবিটাল মানে কি, এই রাস্তার মধ্যে একটা হচ্ছে অরবিট, অরবিট মানে ফুল রাস্তাটা,
চিন্তা করো তোমার বাসার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তুমি যাবা, ওই রাস্তাটা হচ্ছে অরবিট, আর ওই রাস্তার মধ্যে তুমি শুধুমাত্র এক সাইড দিয়েই সাইকেল চালাও, ফুল রাস্তা তো তুমি ইউজ করো না। তো ধরো তোমাকে যদি রাস্তার মধ্যে খোঁজা হয়, শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গাতেই পাওয়া যাবে, তো যেই জায়গাগুলোতে তোমাকে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অরবিটাল। আবার বলি, যেই জায়গাগুলোতে তোমাকে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অরবিটাল। ক্লিয়ার করতে পারছি? অরবিটাল হচ্ছে যেই জায়গাগুলোতে তোমাকে সবচেয়ে বেশি পাওয়া যাবে। তাহলে অরবিটাল জিনিসটা ক্লিয়ার করলাম, অরবিটাল। এবার আসো পরেরটা দেখি। পরেরটা বলছে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে, দ্বিতীয় প্রধান শক্তি স্তর মানে n is equals to 2, n is equals to 2, এটা হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। ডি অরবিটাল থাকে না কেন? ডি অরবিটাল থাকে না কেন, এটা কিভাবে করবা? দেখো আমরা জানি n এর মানের উপর l এর মান নির্ভরশীল, n এর মানের উপর l এর মান নির্ভরশীল। l is equals to 0 থেকে n-1 পর্যন্ত, এটা লিখতে হবে যে n মা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা 0 থেকে n-1 পর্যন্ত হয়। আচ্ছা, তো আমি যখন n is equals to 2 নিব, তখন l is equals to 2-1 মানে 1 আসবে। এখানে l এর মান আসবে হচ্ছে আমার একটা 1, একটা হচ্ছে 0। এর আগের মানগুলোও আমার নিতে হবে। আগের মান কত? আগের মান 0 আছে, 1 এর আগে 0 মান আছে, 0 নিব আমি, 1ও নিব। এবার খেয়াল করো, এই 0 এর জন্য আমার s অরবিটাল আসে, 1 এর জন্য আমার p অরবিটাল আসে। যেহেতু আমি এখানে n is equals to 2 নিছি, তাহলে এই অরবিটালগুলোর নাম হয়, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। তাহলে n এর মান 2 এর জন্য আমরা 2s 2p পর্যন্ত সীমাবদ্ধ। আবার বলি, n এর মান 2 এর জন্য আমরা 2s 2p পর্যন্ত সীমাবদ্ধ। n এর মান 2 এর জন্য আমরা 2s 2p পর্যন্ত সীমাবদ্ধ। ফলে আমরা কখনো 2d তৈরি করতে পারি না, 2d অরবিটাল সম্ভব নয়। 2d অরবিটাল সম্ভব নয় কেন? কারণ l এর মান আসে 0 এবং 1। l এর মান কত আসে? n equals to 2 এর জন্য l এর মান আসে 0 এবং 1। 0 এবং 1 মানে s এবং p অরবিটালে সীমাবদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? s এবং p অরবিটালে সীমাবদ্ধ হয়ে যাবে, ফলে 2d অরবিটাল যেটা আছে সেটা অসম্ভব। 2d অরবিটাল যেটা আছে সেটা অসম্ভব। তো এইভাবে তুমি লিখে ব্যাখ্যা দিবা, নিজের ভাষায় নিজের মতো করে লিখবা। আমি হলে কি করতাম? আমি হলে প্রথমে n এর সংজ্ঞা দিতাম, l এর সংজ্ঞা দিতাম, তারপর l n থেকে বের করা দেখাইতাম, l n থেকে বের করা দেখাইতাম, l n থেকে বের করা দেখায় তারপরে আমি 2s 2p এইগুলা বের করায় দেখাইতাম। বুঝতে পারছো? দেখায় বলতাম যে 2s 2p পর্যন্ত সম্ভব, 2d সম্ভব না, l এর মানে সীমাবদ্ধতার কারণে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এবার বলছে খুব সিম্পল, বলছে তৃতীয় প্রধান শক্তি স্তর f অরবিটাল থাকে না কেন, বা 3f অরবিটাল সম্ভব নয় কেন? সেম জিনিস, আমি প্রথমে n এর সংজ্ঞা দিব, তারপর l এর সংজ্ঞা দিব, তারপর l এর যে মান এটা দেখাবো যে l is equals to 0 থেকে n-1 পর্যন্ত এইটা হয়। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি n এর মান যখন আমার 3, তখন l এর মান আসে হচ্ছে 3-1 মানে কত? 2। 2 আসা মানে l এর চূড়ান্ত মান কত আসবে? 0, 1 এবং 2। 0, 1 এবং 2 মানে 0 is equals to s, 1 is equals to p, 2 is equals to d। তার মানে n is equals to 3 এর জন্য অরবিটাল হবে 3s, 3p, 3d, এই পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে হয় না। ফলে আমরা 3f অরবিটাল কখনোই পাই না l এর মানের সীমাবদ্ধতার জন্য, ফলে আমাদের 3f অরবিটাল সম্ভব নয় l এর মানের সীমাবদ্ধতার জন্য, ফলে আমাদের 3f অরবিটাল সম্ভব নয়। ঠিক আছে, 3f অরবিটাল সম্ভব নয়। ওকে, এবার বলছে দেখো m শেলের উপশক্তি স্তর সময়ের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও। m শেলের যে উপশক্তি স্তর আছে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাতে বলছে। আচ্ছা, আমরা জানি m শেলের উপশক্তি স্তর কি কি আছে সেটা আগে আমাদের বের করা লাগবে, তারপর তার ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাবো। খেয়াল করো, এটা কিন্তু শক্তি স্তর বলে নাই, উপশক্তি স্তর বলছে। উপশক্তি স্তর মানে হচ্ছে অরবিটাল। অরবিটাল মানে কি? অরবিটাল মানে হচ্ছে আমার s, p, d, f এগুলা। আচ্ছা, কিভাবে বুঝবো, কিভাবে এই জিনিসটা পড়বো? খুব সিম্পল। প্রথমে আমাদের দেখতে হবে যে k l m, এটার জন্য n এর মান 1, এটার জন্য 2, এটার জন্য 3, তার মানে তৃতীয় শক্তি স্তর। তো আমরা জানি যে m শক্তি স্তর যদি তৃতীয় শক্তি স্তর হয়, তো এইটার জন্য উপশক্তি স্তর কি আসে?
3s 3p 3d। এবার আমরা বলবো যে s অরবিটাল যেটা আছে এটাই 2টা ইলেকট্রন ধরে, p অরবিটালে 6টা ধরে, d অরবিটালে 10টা ধরে। এইটুকু বললেই হয়ে গেল। এখন ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি কিভাবে আসে সেটা যদি আবার বের করতে বলে তখন তার জন্য ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1। এটা তার জন্য ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1। এল এর ভ্যালু বসাইলেই চলে আসে। একবার 0 বসাবা, একবার 1 বসাবা, একবার 2 বসাবা, তিনটা ভ্যালুর জন্য তিনটা ফর্মুলা চলে আসবে, ঠিক আছে? সো 2 × 12 + 1 দিয়ে আমরা এটা বের করি। আচ্ছা, এবার বলছে দেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? অত্যন্ত মহামূল্যবান প্রশ্ন। বোর্ড পরীক্ষায় এটা যে কি পরিমাণ আসে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। সবচেয়ে মহামূল্যবান প্রশ্ন হচ্ছে এটা, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? নর্মালি KLMN, এই যে KLMN এর যেই ইলেকট্রন বিন্যাসের নিয়ম 2n², এইটা অনুযায়ী করলে আমার যাওয়া উচিত কিন্তু হচ্ছে যে 3d তে, বাট 4s এ কেন যাই? নিয়মটা হচ্ছে n+l এর নিয়ম। আমি বলি n+l এর রুল, যেটাকে আমরা আউবাউ নীতি বলি। কাহিনী কি? n+l এর মান যার কম, n+l এর মান যার কম তার শক্তি কম, তার শক্তি স্তরে শক্তি কম হলে ইলেকট্রন আগে প্রবেশ করে। ইলেকট্রন কি হয়? ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে n+l এর মান যার কম তার শক্তি কম, ফলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। দ্রুত লিখছি এই জন্য খারাপ আসছে। তাহলে আমরা একটু দেখি এই জায়গাতে আমাদের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতেছি 19টা ইলেকট্রন আছে আমাদের। প্রথমে আমরা 1s অরবিটালে 2টা দিলাম, 2s 2p 8টা দিলাম 10টা, 3s 3p আরো 8টা দিলাম, তাহলে এই পর্যন্ত আমার 18টা ইলেকট্রন চলে গেল। এবার দেখো 3d আর 4s, 3d এবং 4s এই দুইটা অরবিটালে আসি। খেয়াল করো 18টা ইলেকট্রন চলে যাওয়ার পর আমরা একটু বোঝার চেষ্টা করব। এই পর্যন্ত 18টা ইলেকট্রন চলে যাওয়ার পর আমরা আমাদের হাতে আর ইলেকট্রন আছে হচ্ছে একটা, 19টা আমার দিতে হবে। তো আমি 3d অরবিটালের জন্য n+l এর মান দেখব। 3d অরবিটালের জন্য n+l এর মান আসে হচ্ছে 5, 4s অরবিটালের জন্য n+l এর মান আসে হচ্ছে 4। তাহলে ইলেকট্রন কোনটায় আগে যাবে? 3d তে আগে যাবে না 4s এ আগে যাবে? ডেফিনেটলি 4s এ আগে যাবে। এই জন্য 19তম ইলেকট্রন আমরা 3d তে না যেয়ে 4s এ দিই, এখানে 1 হবে, 4s এ দিই। এই জন্য আমরা 19তম ইলেকট্রন 3d তে না যেয়ে 4s এ দিই। তাহলে নিয়মটা কি? n+l এর মান যেটার কম সেটাতে ইলেকট্রন আগে দিতে হবে। তো 3d অরবিটালের n+l এর মান 4s অরবিটালের চেয়ে বেশি, এই জন্য 3d অরবিটালে না যেয়ে 4s অরবিটালে গেছে। বুঝতে পারছো? তাহলে n+l এর মান যার কম সেটাতে ইলেকট্রন আমাদের কি করতে হবে? আগে দিতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার বলছে দেখো 4s অপেক্ষা 3d অরবিটালে শক্তি বেশি। ব্যাখ্যা করো। খুবই সিম্পল, একই কথা। n+l এর মান যার বেশি তার শক্তি বেশি। আমরা কি বলবো? n+l এর মান যার বেশি তার শক্তি বেশি। n+l এর মান যার বেশি তার যদি শক্তি বেশি হয়, যেটাই শক্তি বেশি সেটা ইলেকট্রন পরে প্রবেশ করে, যেটাই শক্তি কম সেটা ইলেকট্রন আগে প্রবেশ করে। কথাগুলা মাথার ভিতরে ঢুকায় ফেলবা। n+l এর মান যার বেশি তার শক্তি বেশি, শক্তি যেটার বেশি সেটা ইলেকট্রন পরে প্রবেশ করে, শক্তি যেটাই কম সেটা ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে শক্তি কম ইলেকট্রন আগে প্রবেশ করে, শক্তি কম ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে এখানে দেখো প্রধান শক্তি স্তরে এই কথাগুলাই তুমি জাস্ট লিখে ফেলবা, এই কথাগুলাই লিখবা, এটাই দেখো লেখা আছে। ওকে, 4s অপেক্ষা 3d অরবিটালে শক্তি বেশি, একই কথা। ওকে, এবার বলছে দেখো আয়রন 2+ এবং আয়রন 3+, এই দুইটার মধ্যে কোনটা অধিক সুস্থিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2+ আর 3+ এর মধ্যে কোনটা অধিক সুস্থিত? 2+ আর 3+ এর মধ্যে কোনটা অধিক সুস্থিত? কিভাবে দেখব? দেখো প্রথমে আমরা আয়রনে দেখব যে আয়রনে আমাদের টোটাল 26টা ইলেকট্রন থাকে। আয়রনের জন্য যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, নর্মাল ইলেকট্রন বিন্যাস কি আসবে একটু দেখো। নর্মাল ইলেকট্রন বিন্যাস আয়রনের জন্য ইলেকট্রন বিন্যাস করলে আর্গনের 18 আসবে, এরপর 3d এবং 4s অরবিটাল যাবে। 18-এর পর দুইটা ইলেকট্রন 4s এ যায়, কত গেল? 20, 26 গেলে 3d তে 6টা আসে। তো এখন যদি আমি এই আয়রনকে 2+ করতে চাই তাহলে এই বহিস্থ কক্ষপথে দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে। তাহলে দেখো যখনই আমি আয়রনের 2+ করতেছি, 2+ করলে বহিস্থ 4s অরবিটালে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে।
বহিস্থ 4s অরবিটালে। তো বহিস্থ 4s অরবিটালে বের হয়ে গেলে আমার এখনো 3d অরবিটাল যেটা আছে 3d অরবিটাল সেখানে কিন্তু 6টা ইলেকট্রন থেকেই যাচ্ছে, তাই না? 3d অরবিটাল, এখানে ইলেকট্রন বিন্যাস ভুল করছে, এটা তোলা ভুল করছে। আমি তোমাকে সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো আমি লিখে দিচ্ছি ভুল করছে। দেখো আয়রনের একটা হচ্ছে 2+, কি আছে 2+, তো ভালো করে খেয়াল করো 1s2 2s2 2p6 কয়টা গেল 10টা। তারপরে দেখো 3s2, আমি লিখে দিচ্ছি ভালো করে খেয়াল করো 3s2 3p6 কয়টা গেল 18টা, এই পর্যন্ত কয়টা 18টা। এরপর দেখো 3d এবং 4s আছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে সে 4s থেকে দুইটা ছাড়বে, বাট 3d তে এখনো 6টা ইলেকট্রন থেকে যায়, টোটাল মিলে আসে হচ্ছে আমার 26টা। এখন যখনই আমি আয়রনকে 3+ বানাইতে যাব, আমার এই 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত যে 18টা আমার থাকবে। এবার খেয়াল করো এখানে 3d এবং 4s যেহেতু আমার 3টা ইলেকট্রন ছাড়া লাগছে, তো আমি এখান থেকে দুইটা ছাড়বো আর এখান থেকে একটা ছাড়বো, এখান থেকে একটা ছাড়লে এখানে 5টা থাকে। এবার বলো কোনটা বেশি সুস্থিত, 3d5 নাকি 3d6? উত্তর হচ্ছে 3d5। 3d5 মানে একমুখী স্পিন বিশিষ্ট 5টা ইলেকট্রন 5টা অরবিটালে আছে, 1 2 3 4 5, একমুখী স্পিন বিশিষ্ট 5টা ইলেকট্রন 5টা অরবিটালে আছে। এইটা হচ্ছে সুস্থিত কাঠামো বা স্টেবল স্ট্রাকচার, এটা হচ্ছে স্টেবল বা সুস্থিত কাঠামো। তো সুস্থিত কাঠামো যদি কখনো গঠন করে, মাথায় রাখবো সুস্থিত কাঠামো যদি গঠন করে তাহলে সেটা বেশি সুস্থিত। ফলে আমরা এখানে বলতে পারছি আয়রন 2+ অপেক্ষা আয়রন 3+ বেশি সুস্থিত, আয়রন 2+ অপেক্ষা আয়রন 3+ বেশি সুস্থিত। কেন? কারণ হচ্ছে আমার স্ট্রাকচার, বুঝতে পারছো? 3d5 আছে তাই। ওকে, এবার বলছে দেখো M816 M818 এটা পরস্পরের আইসোটপ, কেন ব্যাখ্যা করো। প্রথমেই তুমি আইসোটপ এটার সংজ্ঞা দিবা, কি করবা, প্রথমে আইসোটপের সংজ্ঞা দিবা, বলবা যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা আইসোটপ বলি। প্রোটন, এই যে আইসোটপের লাস্টে প আছে না, প থেকে প্রোটন, মাথায় রাখবো আইসোটপের শেষে প আছে, প থেকে প্রোটন। যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন ভিন্ন তাদেরকে আমরা প্রোটন আইসোটপ বলি। এখন দেখবো এই জায়গাতে এম পরমাণুর প্রোটন সংখ্যা 8, এম পরমাণুর প্রোটন সংখ্যা 8, দুইটারই যেহেতু প্রোটন সংখ্যা সমান এই জন্য দুইটা পরস্পরের আইসোটপ, এইটুকু ব্যাখ্যা করতে পারলেই শেষ। আচ্ছা, উদাহরণ সহ আইসোটপের সংজ্ঞা দাও। প্রথমে আমরা লিখব প্রোটন সংখ্যা যাদের সমান তাদেরকে পরস্পরের আইসোটপ বলে, প্রোটন সংখ্যা সমান। এবার আমরা হাইড্রোজেনের কয়েকটা আইসোটপ দেখাতে পারি। হাইড্রোজেনের টোটাল, মাথায় রাখবো হাইড্রোজেনের টোটাল 7টি আইসোটপ আছে, কয়টা? 7টা। হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 এভাবে হাইড্রোজেন 17 পর্যন্ত যাবে, 14 15 16 17 সবগুলাতেই দেখো নিচে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যার পার্থক্য তৈরি হয়। 1 যেটা আছে এটাকে হাইড্রোজেন বলে, হাইড্রোজেন এটাকে তোমার পোট্রিয়ামও বলে, হাইড্রোজেন বলে পোট্রিয়ামও বলে। 1 কে বলে ডিউটেরিয়াম আর 13 কে বলে হচ্ছে টিট্রিয়াম। এই ডিউটেরিয়াম থেকে আমাদের ভারী পানি তৈরি হয় যেটা সংকেত হচ্ছে D2O। এটাই আমরা না যাই, জাস্ট এমনি জানাই রাখলাম ফর কিউরিসিটি। আচ্ছা, এবার দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপেক্ষিক পারমাণবিক ভরের একক নাই কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, মাথায় রাখবা। আপেক্ষিক পারমাণবিক ভর এটা সমান সমান মৌলের একটি পরমাণুর ভর, কোন একটা মৌলের একটি পরমাণুর ভর কত হবে, ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটপের 1/12 অংশ। কার্বন 12 আইসোটপের 1/12 অংশকে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম এটা লেখা হয়। কার্বন 12 আইসোটপের 1/12 অংশকে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম এটা লেখা হয়। তো দেখো উপরেও ভর নিচেও ভর, ভর আর ভর দুইটা যেহেতু অনুপাত, অনুপাতের ক্ষেত্রে মাথায় রাখবো দুইটা যেহেতু অনুপাত, অনুপাতের ক্ষেত্রে আমাদের কোনো একক থাকে না। তাহলে অনুপাতের ক্ষেত্রে একক থাকে না, দ্যাটস ওয়াই আমাদের মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। আবার বলি অনুপাতের কোনো একক থাকে না, যেহেতু অনুপাতের কোনো একক থাকে না দ্যাটস ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। ওকে, সো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার পদার্থের গঠনের সবগুলা সিকিউ এসকিউ। এরপরে আমরা পর্যায় সারণীর সব এসকিউগুলা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।